রাত তখন 10:30। শহরটা যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। কেবল ঝুম বৃষ্টির শব্দ ছাড়া চারপাশটা একদম জনশূন্য। শহরের পুরনো বাসস্টপের সেই ভাঙা ছাদটা ঝোড়ো বাতাসের সাথে লড়াই করে কোনো মতে দাঁড়িয়ে আছে। আর সেই ভাঙা ছাদের নিচে অঝরে ঝরতে থাকা বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল একটি মেয়ে, নীলা। তার ভেজা শরীরের প্রতিটি লোমকূপে শীতের কাঁপুনি, কিন্তু তার চেয়েও শীতলে কষ্ট দলা পাকিয়ে আছে তার বুকের ভেতর। গালের ওপর বসে যাওয়া হালকা লাল দাগটা বারবার মনে করিয়ে দিচ্ছে কয়েক ঘন্টা আগের সেই নিঠুর সময়টার কথা, যখন নিজেরই বাড়ির মানুষ তাকে চিৎকার করে বলেছিল, এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। সড়কের ধারে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় নীলার ভেজা মুখটা ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে, আর পরক্ষণেই অন্ধকারে তুলিয়ে যাচ্ছে। সে আজ ঘর ছাড়া, দিকভ্রান্ত। তার কাছে নেই কোনো ব্যাগ, কোনো ফোন, এমনকি পকেটে একটা পয়সাও নেই। কোথায় যাবে সে? কে দেবে তাকে আশ্রয়? ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটি বাইকের হেডলাইটের আলো এসে পড়ল নীলার বিবর্ণ মুখের ওপর। সেই হেডলাইটের আলো কি কেবল পথ দেখালো, নাকি বদলে দিল একটি অসহায় মেয়ের পুরো জীবন? এটি বাংলাদেশের বুকে ঘটে যাওয়া এক বাস্তব জীবনের গল্প। আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। নীলা কোনো বাসের জন্য অপেক্ষা করছিল না, বরং ভাবছিল এখন সামনে কোথায় যাবে। সে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তার কানে এখনও সেই শব্দগুলোই বাজছিল, এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। নীলা জানত যে ফিরে যাওয়া আর সম্ভব নয়। তখনই বাইকটি তার সামনে এসে থামল। ইঞ্জিন বন্ধ হল। হেলমেট খুলে এক যুবক স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? এত রাতে এখানে একা কেন দাঁড়িয়ে আছেন? নীলা প্রথমে কোনো উত্তর দিল না। সে কোনো অপরিচিতের সাথে কথা বলার অবস্থায় ছিল না। কিন্তু বৃষ্টি আরও বাড়ছিল। যুবকটি আবার বলল, যদি কোনো সমস্যা থাকে তবে বলতে পারেন, আমার বাড়ি কাছেই। কিছু সেকেন্ড চুপ থাকার পর নীলা নিচু স্বরে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই। যুবকটি তাকে মন দিয়ে দেখল, কিন্তু কোনো তাড়াহুড়ো দেখালো না। সে সরাসরি বলল, আমার বাড়ি 10 মিনিট দূরে, আমার মা বাড়িতে আছেন। আপনি চাইলে আজ রাতটা সেখানে থাকতে পারেন, সকালে ভেবে দেখা যাবে কি করা যায়। নীলা তার চোখের দিকে তাকালো। সেখানে ভয় কম আর সরলতা বেশি দেখতে পেল। সে চারদিকে তাকালো। বাস স্টপটা একদম জনশূন্য ছিল। তার কাছে বিকল্প খুব কম ছিল। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে বাইকের পেছনের সিটে বসে পড়ল। সারা রাস্তা দুজনেই চুপ ছিল। যুবকটি কোনো ব্যক্তিগত প্রশ্ন করল না। নীলা শুধু রাস্তার দিকে তাকিয়ে রইল। তার মনে ভয় ছিল, কিন্তু বাস স্টপের সেই অসহায়ত্বের চেয়ে একটু কম। কিছুক্ষণের মধ্যেই বাইকটি একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির সামনে থামল। দরজার ওপরে হলুদ আলো জ্বলছিল। যুবকটি দরজা ধাক্কাল। ভেতর থেকে এক মহিলার আওয়াজ এলো, আসছে। দরজা খুলল। প্রায় 50 বছর বয়সী এক মহিলা সামনে দাঁড়িয়েছিলেন। যুবকটি বলল, মা, ইনি বাস স্টপে একা ছিলেন। মহিলা নীলাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং তারপর দরজা পুরোটা খুলে দিলেন। ভেতরে এসো মা, আগে জামাকাপড় পাল্টাও। নীলাকে তোয়ালে আর শুকনো কাপড় দেওয়া হলো। সে বাথরুমে গেল। আয়নায় নিজেকে দেখল, ভেজা চুল, ক্লান্ত মুখ আর গালে থাপ্পড়ের দাগ। সে মুখ ধুয়ে বাইরে এলো। টেবিলে গরম খাবার রাখা ছিল, ডাল, ভাত আর সবজি। মহিলা বললেন, আগে খাবার খেয়ে নাও, বাকি কথা সকালে হবে। নীলা অনেক ঘন্টা পর ঠিকমতো খাবার খেল। সে অনুভব করল যে সে খুব ক্ষুধার্ত ছিল। খাবার শেষ হওয়ার পর মহিলা জিজ্ঞেস করলেন, নাম কি? নীলা, সে উত্তর দিল। বাড়িতে কে আছে? নীলা নিচু স্বরে বলল, বাবা আর ওনার দ্বিতীয় স্ত্রী। মহিলা বেশি প্রশ্ন করলেন না, শুধু বললেন, আজ বিশ্রাম নাও, এখানে তুমি নিরাপদ। যুবকটি তাকে একটি ঘর দেখিয়ে বলল, দরজা ভেতর থেকে লক করে নিও। নীলা বিছানায় শুয়ে পড়ল। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু অনেক মাস পর তার মনে হল যে সে কিছুক্ষণের জন্য হলেও নিরাপদ। তার চোখ ধীরে ধীরে বুজে এলো। সকালে যখন নীলার ঘুম ভাঙল, কিছু সেকেন্ডের জন্য সে মনেই করতে পারল না সে কোথায় আছে। ঘরের দেওয়ালগুলো অচেনা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তার ভয় করছিল না। বাইরে রান্নাঘর থেকে বাসনের হালকা শব্দ আসছিল। সে ধীরে ধীরে উঠে বাইরে এলো। আকাশ কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, ঘুম ঠিকঠাক হয়েছে? নীলা হালকা মাথা নাড়ল। এত সাধারণ ব্যবহারের অভ্যেস তার ছিল না। আকাশ কাজে চলে গেল।
বাড়িতে শুধু নীলা আর আকাশের মা ছিলেন। তিনি 2 কাপ চা বানালেন এবং নীলার সামনে বসলেন। কিছুক্ষণের নীরবতার পর তিনি ধীরে ধীরে বললেন, এবার বলো কি হয়েছিল। নীলা দীর্ঘশ্বাস নিল। সে ঠিক করে ফেলেছিল যে এখন আর সত্যি লুকাবে না। আমার মা মারা গিয়েছিলেন যখন আমার বয়স 10 বছর, সে বলতে শুরু করল। তারপরে বাড়িটা বদলে গিয়েছিল। বাবা চুপচাপ থাকতে শুরু করেছিলেন। কিছু মাস পর তিনি দ্বিতীয় বিয়ে করলেন। নতুন মা অর্থাৎ রাবেয়া শুরুতে স্বাভাবিক ছিলেন। তিনি আমাকে মেয়ের বলতেন, স্কুলের খবর নিতেন, কিন্তু এসব বেশি দিন চলল না। ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন শুরু হলো। প্রথমে বলা হলো যে আমি এখন বড় হচ্ছি, তাই ঘরের কাজ শেখা উচিত। তারপর এই কাজ শেখাটাই রোজকার নিয়ম হয়ে দাঁড়ালো। স্কুল থেকে ফিরলেই বাসন মাজা, ঝাড়ু দেওয়া, রান্নাঘর সামলানো। যদি কখনো পড়ার কারণে দেরি হতো তবে টিটকিরি শুনতে হতো, এত পড়ে কি করবি, শেষ পর্যন্ত তো বিয়েই করতে হবে। বাবা সব দেখতেন কিন্তু কিছু বলতেন না। ওনার নীরবতা ধীরে ধীরে নীলাকে ভেঙে দিচ্ছিল। উৎসবের সময় রাবেয়া তার ছেলের জন্য নতুন জামাকাপড় আনতেন, আর নীলার জন্য পুরনো জামাকাপড় ঠিকঠাক করে দেওয়া হতো। অতিথিদের সামনে সব স্বাভাবিক দেখাতো, কিন্তু দরজা বন্ধ হলেই ব্যবহার বদলে যেত। কলেজে ভর্তির সময় এলো, তখন প্রবল বাধা এলো। রাবেয়া চাইতেন না যে সে বেশি পড়াশোনা করুক, কিন্তু এবার বাবা অনুমতি দিয়ে দিলেন। হয়তো ওনার মনে হয়েছিল যে পড়াশোনা নীলার অবলম্বন হতে পারে। কলেজ নীলার কাছে স্বস্তির জায়গা ছিল, সেখানে সে সম্মান পেত, কিন্তু বাড়ি ফিরলেই সেই টিটকিরি তার জন্য অপেক্ষা করত। এই সময়ের মধ্যে রাবেয়ার ভাই কাদের বাড়িতে আসা যাওয়া শুরু করল। সে প্রায়ই জমি আর কাগজের কথা বলতো। নীলা এসব কথা পুরোপুরি বুঝত না, কিন্তু তার মনে হচ্ছিল যে কোনো পরিকল্পনা করা হচ্ছে। এক রাতে জল খেতে উঠলে সে ড্রয়িং রুম থেকে পরিষ্কার শুনতে পেল, মেয়েটার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও, পরে ভাগ চাইলে ঝামেলা হবে। তার পা সেখানেই থমতে গেল। সে প্রথমবার বুঝতে পারল যে বিষয়টা শুধু বিয়ের নয়। এরপর ঘরের পরিবেশ আরও কঠোর হয়ে গেল। তার ফোন চেক করা হতে শুরু করল। বাইরে যাওয়ার সময় নির্দিষ্ট করে দেওয়া হলো, যেন তার ওপর আর বিশ্বাস নেই। একদিন হঠাৎ জানানো হলো যে রবিবার কিছু লোক বাড়িতে আসছে। নীলা বুঝে গেল যে বিয়ের সম্বন্ধ দেখতে আসছে। রবিবার যখন সেই ছেলেটি এলো, নীলা অনুভব করল যে সে তাকে বুঝতে নয় বরং যাচাই করতে এসেছে। কথাবার্তায় তার ভবিষ্যতের চেয়ে সম্পত্তির আলোচনা বেশি হচ্ছিল। সেই রাতে সে আবার কাদের আর রাবেয়াকে বলতে শুনল, বিয়ের পর কাগজে সই করিয়ে নেব। এবার ছবিটা পুরোপুরি পরিষ্কার ছিল। পরের দিন সে বাবাকে জিজ্ঞেস করল, যদি আমি বিয়েতে না বলি? বাবা শুধু বললেন, বাড়ির শান্তি নষ্ট করো না। এটাই সেই মুহূর্ত ছিল যখন নীলা বুঝতে পারল যে সে একা। দুদিন পর বাগদানের তারিখ ঠিক করে দেওয়া হলো। সে প্রতিবাদ করতেই রাবেয়ার রাগে তাকে থাপ্পড় মারলেন এবং বললেন, এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। বাবা সেখানেই দাঁড়িয়েছিলেন, তিনি কিছুই বললেন না। সেই রাতেই বৃষ্টি শুরু হলো। নীলা সিদ্ধান্ত নিয়ে নিল যে সে আর এখানে থাকবে না। সে কোনো জিনিসপত্র নিল না, শুধু ওড়নাটা গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে বাস স্টপে পৌঁছালো। সামনে কি হবে সে জানত না। নীলা চুপ হয়ে গেল। আকাশের মা ধীরে ধীরে তার হাত ধরলেন এবং বললেন, তুমি পালিয়ে আসনি, বরং নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছ। নীলা কথা শেষ হওয়ার পর ঘরে কিছুক্ষণ নীরবতা ছিল। আকাশের মা কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিলেন না। তিনি শুধু বললেন, যদি তোমার সাথে অন্যায় হয়ে থাকে তবে চুপ থাকা কোনো সমাধান নয়। এই বাক্যটি নীলার ভেতরে গভীর পর্যন্ত পৌঁছে গেল। এতক্ষণ সে নিজেকে শুধু একজন পালিয়ে আসা মেয়ে মনে করছিল, কিন্তু প্রথমবার তার মনে হলো যে সে অন্যায় থেকে বাঁচার জন্য বেরিয়ে এসেছে। সন্ধ্যায় আকাশ যখন কাজ থেকে ফিরল, তখন তার মা পুরো ঘটনা তাকে বললেন। আকাশ কোনো তাড়াহুড়ো না করে নীলাকে জিজ্ঞেস করল, তুমি কি চাও, ফিরে যেতে চাও নাকি লড়তে চাও? প্রশ্নটা খুব সরাসরি ছিল। নীলা কিছুক্ষণ চুপ থাকল, তারপর দৃঢ় স্বরে বলল, আমি ফিরে যাব না, কিন্তু পালিয়েও থাকতে চাই না। আমি আমার অধিকার চাই। পরের দিন তারা একজন উকিলের সাথে দেখা করল। নীলা পুরো ঘটনাটা জানালো, মায়ের মৃত্যু, সৎ মায়ের বদলে যাওয়া ব্যবহার, জোর করে ঠিক করা বিয়ে, সম্পত্তির কথা আর সেই থাপ্পড়। উকিল মন দিয়ে শুনলেন এবং বললেন যে নীলা যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, তবে মামলা খুব মজবুত। সম্পত্তির অধিকারও আইনে স্পষ্ট, কিন্তু তিনি সতর্কও করে দিলেন যে এই লড়াই সহজ হবে না। পরিবার আর সমাজ উভয়ই চাপ সৃষ্টি করবে। নীলা বিনা দ্বিধায় বলল, আমি তৈরি আছি। আইনি নোটিশ তৈরি হলো এবং পাঠিয়ে দেওয়া হলো। নীলার হার্টবিট বেড়ে গিয়েছিল,
কিন্তু এবার সে ভয় পেয়ে পিছিয়ে আসার মতো মেয়ে ছিল না। 3 দিন পর সন্ধ্যায় আকাশের বাড়ির সামনে একটি গাড়ি এসে থামল। দরজার বেল বাজল। আকাশের মা দরজা খুলতেই সামনে রাবেয়া আর কাদের দাঁড়িয়েছিলেন। তাদের মুখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। এখানে লুকিয়ে আছে, রাবেয়া চড়া গলায় বললেন। নীলা নিজেই সামনে চলে এলো। এখন তার মুখে আর ভয় ছিল না। কাদের কঠোর স্বরে বলল, বাড়ি চলো, এইসব নাটক বন্ধ করো। নীলা শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি নাটক করছি না, আমি আমার অধিকার চাইছি। রাবেয়া অভিযোগ করলেন যে সে বংশের বদনাম করছে। নীলা উত্তর দিল যে বদনাম অন্যায় থেকে হয়, আওয়াজ তুললে নয়। আকাশ এগিয়ে এলো এবং স্পষ্টভাবে জানালো যে তারা যদি চাপ সৃষ্টি করে তবে পুলিশ ডাকা হবে, কারণ আইনি নোটিশ তারা পেয়ে গিয়েছে। কিছু মিনিটের তপ্ত তর্কের পর তারা হুমকি দিয়ে চলে গেল যে কোর্টে দেখে নেবে। কিন্তু এবার নীলার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক মজবুত ছিল। প্রথম শুনানির দিন এলো। কোর্ট চত্বরে ভিড় ছিল। নীলা প্রথমবার নিজেকে আনুষ্ঠানিকভাবে এই লড়াইয়ের অংশ হিসেবে অনুভব করল। জজের সামনে সে পরিষ্কার বলল যে তার ওপর জোর করে বিয়ের চাপ ছিল এবং সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছিল। নীলার বাবা মনসুরও আদালতে উপস্থিত ছিলেন। তার চোখ নিচু ছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তার কি এই সবের কোনো তথ্য ছিল, তিনি চুপ থাকলেন। সেই নীরবতাই এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শুনানি এগিয়ে চলল। কাগজপত্র পেশ করা হলো। তারিখ ঠিক হলো। লড়াই দীর্ঘ হতে চলেছে। বাড়ি ফেরার সময় নীলা জানলা দিয়ে বাইরে তাকালো। তার প্রথমবার মনে হলো যে সে পালিয়ে নয়, বরং রুখে দাঁড়িয়ে লড়ছে। পার্থক্য এটাই ছিল। চূড়ান্ত শুনানির দিন নীলা সকালে খুব ভোরে উঠে পড়ল। সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারেনি। এটি শুধু একটি কেস ছিল না, এটি তার পুরো জীবনের মোড় ছিল। যদি সে হারত, তবে সেই লোকগুলো আবার তাকে দাবিয়ে রাখার চেষ্টা করত। যদি জিতত, তবে প্রথমবার সত্যি স্বাধীন হতো। কোর্ট চত্বরে ভিড় ছিল। উকিলরা নিজেদের ফাইল নিয়ে ঘুরছিলেন। নীলা, আকাশ আর তার মায়ের সাথে ভেতরে গেল। মনসুর আগে থেকেই উপস্থিত ছিলেন। রাবেয়া আর কাদেরও এসেছিলেন, কিন্তু এবার তাদের মুখে আগের মতো আত্মবিশ্বাস ছিল না। শুনানি শুরু হলো। নীলার উকিল পুরো ঘটনাটা পর্যায়ক্রমে সাজিয়ে বললেন। জোর করে ঠিক করা বিয়ে, বাগদানের তারিখ, সম্পত্তির কাগজ আর কাদেরের রেকর্ড করা কথাবার্তা। প্রমাণ পরিষ্কার ছিল। আদালতে নীরবতা নেমে এলো। জজ কাদেরকে জিজ্ঞেস করলেন যে বিয়ে কেন এত তাড়াতাড়ি ঠিক করা হচ্ছিল। তিনি সাধারণ উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু রেকর্ডিং সত্য সামনে এনে দিল। যখন জিজ্ঞেস করা হলো মেয়ের সম্মতি নেওয়া হয়েছিল কিনা, তাদের কাছে কোনো সদুত্তর ছিল না। তারপর মনসুরকে প্রশ্ন করা হলো, আপনার কি জানা ছিল যে আপনার মেয়ের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে? কিছু সেকেন্ড নিস্তব্ধতা ছিল। মনসুর মাথা নিচু করে নিলেন। তারপর নিচু স্বরে বললেন, হ্যাঁ, আমি জানতাম। এই স্বীকারোক্তিটি অনেক বড় ছিল। আদালতে উপস্থিত মানুষরা একে অপরের দিকে তাকালো। জজ পরিষ্কার মন্তব্য করলেন, যে কোনো প্রাপ্তবয়স্ক মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহের জন্য বাধ্য করা যাবে না। সম্পত্তিতে মেয়ের আইনি অধিকার সুরক্ষিত। চাপ সৃষ্টি করা অপরাধ। রায় নীলার পক্ষে গেল। কোর্টরুম থেকে বেরোনোর সময় নীলার পা খুব হালকা মনে হচ্ছিল। এই জয় শুধু কাগজের পাতায় ছিল না, এটি ছিল তার পরিচয়ের জয়। মনসুর ধীরে ধীরে তার কাছে এলেন। তিনি বললেন, আমি ভুল করেছি, আমার তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। নীলা শান্ত স্বরে বলল, আপনার ভুল ছিল আপনার নীরবতা, কিন্তু এখন আমি আর সেই পরিবেশে ফিরে যাব না। মনসুর মাথা নাড়লেন। এবার তিনি আর তর্ক করলেন না। বাড়ি ফিরে নীলা অনেকক্ষণ চুপ করে বসে রইল। আকাশ জিজ্ঞেস করল, এখন কি ভেবেছ? নীলা বলল, এখন আমি শুধু বেঁচে থাকতে চাই না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পরের সপ্তাহ থেকেই সে নিজের পড়াশোনায় পুরো মনোযোগ দিতে শুরু করল। সে অ্যাকাউন্টিংয়ের অ্যাডভান্স কোর্স জয়েন করল এবং কোচিং সেন্টারে পড়ানোর সময় বাড়িয়ে দিল। প্রথম স্যালারি হাতে নিয়ে সে অনুভব করল যে সে সত্যিই বদলে যাচ্ছে। আকাশ আর তার মা কখনোই তাকে উপকারের কথা মনে করিয়ে দেননি। এই বাড়িতে সে আলাদা থালা পায়নি, আলাদা ব্যবহার পায়নি। এখানে তার পরামর্শ নেওয়া হতো। ধীরে ধীরে নীলার জীবনযাপন স্থিতিশীল হতে শুরু করল। কেস শেষ হয়ে গিয়েছিল, ভয় শেষ হয়ে গিয়েছিল। এখন শুধু ভবিষ্যৎ সামনে ছিল। আদালতের রায়ের পর জীবন সাথে সাথে স্বাভাবিক হয়নি, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। নীলা এখন নিজেকে দুর্বল মনে করত না। সে সকালে তাড়াতাড়ি উঠত, ঘরের ছোটখাটো কাজে আকাশের মায়ের হাত বাটাত এবং তারপর কোচিং সেন্টারে চলে যেত। পড়ানোর সময় তার গলার আওয়াজ আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগত। বাচ্চাদের বোঝানোর সময় তার মনে হতো যে সে নিজেও জীবনের নতুন পাঠ পড়ছে। অ্যাকাউন্টিংয়ের অ্যাডভান্স কোর্সে তার ভর্তি হয়ে গিয়েছিল। সন্ধ্যায় সে লাইব্রেরিতে বসে পড়াশোনা করত। আকাশ প্রায়ই সেখানে থাকত।
কিন্তু কখনো তার ওপর নজরদারি করত না বা তাকে কোনো প্রকার উপকারের চাপ অনুভব করতে দিত না। সে শুধু সাথে থাকত। দুজনের মধ্যে কথাবার্তা সাধারণ বিষয় দিয়ে শুরু হতো, কাজ, পড়াশোনা, দৈনন্দিন জীবন, আর ধীরে ধীরে তা গভীর হতো। একদিন নীলা তার প্রথম নিয়মিত স্যালারি হাতে নিল। টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু তার কাছে এর গুরুত্ব অনেক ছিল। তার মনে পড়ল যে কিছু মাস আগে বাস স্টপে দাঁড়িয়ে থাকা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না। আজ সে নিজে উপার্জন করে দাঁড়িয়ে আছে। সে সেই স্যালারি আকাশের মায়ের হাতে রাখল। তিনি হেসে বললেন, এটা তোমার পরিশ্রম, এটা নিজের কাছে রাখো। আমাদের তোমার স্বনির্ভর হওয়ার খুশিটাই চাই, টাকা নয়। সেই সন্ধ্যায় নীলা অনেকক্ষণ ভাবছিল যে জীবন কিভাবে বদলে যায়। সে এখন আর সেই বাড়ির মেয়ে ছিল না যাকে প্রতিটি কথাই চুপ করানো হতো। এখন সে প্রশ্ন করতে পারত, উত্তর দিতে পারত, আর সিদ্ধান্ত নিতে পারত। এই সময়ের মধ্যে মনসুর আবার দেখা করতে এলেন। এবার তিনি শান্ত ছিলেন। তিনি জানালেন যে তিনি রাবে আর কাদেরের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছেন। বাড়িতে খুব মানসিক চাপ ছিল। তিনি স্বীকার করলেন যে তিনি মেয়েকে একা ছেড়ে দিয়েছিলেন। নীলা ওনাকে শুনল, কিন্তু এবার তার গলার স্বর ছিল ভারসাম্যপূর্ণ। সে বলল যে সে ওনাকে ক্ষমা করতে পারে, কিন্তু এখন সে নিজের পথে চলবে। দিন কাটতে থাকল। নীলার পড়াশোনা এগিয়ে চলল। কোর্সে তার ফল ভালো ছিল। অফিসে তাকে বেশি দায়িত্ব দেওয়া হতে শুরু করল। সে বুঝতে পারল যে আর্থিক স্বাধীনতাই আসল নিরাপত্তা। আকাশের সাথে তার সম্পর্ক কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মজবুত হচ্ছিল। দুজনে একসাথে বাজারে যেত, কখনো কখনো ছাদে বসে চা খেত আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করত। কিন্তু কখনো কেউ বিয়ের কথা বলেনি। দুজনেই জানত যে এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। এক সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল। নীলা জানলার পাশে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে বলল, যদি সেই রাতে আমি ভয় পেয়ে ফিরে যেতাম তবে? আকাশ উত্তর দিল, তুমি ফিরে যেতেই না, তুমি তখনও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। নীলা হাসল। সে অনুভব করল যে এই সম্পর্কটা কোনো করুণার ওপর নয়, বরং সম্মানের ওপর দাঁড়িয়ে আছে। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। নীলা এখন আর এই বাড়িতে কোনো অতিথির মতো থাকত না। সেই বাড়ির অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এই আপনত্ব কোনো উপকারের থেকে নয়, বরং ব্যবহার থেকে এসেছিল। আকাশের মা তাকে মেয়ে বলতেন, কিন্তু কখনো অধিকার খাটিয়ে নয়। নীলার কাছে এই পার্থক্যটা অনেক বড় ছিল, কারণ সে সম্পর্কের মধ্যে চাপের বোঝা সহ্য করেছিল। এক রবিবার সকালে তিনজন একসাথে বসে জলখাবার খাচ্ছিল। কথাবার্তা সাধারণ ছিল, কিন্তু পরিবেশে একটা সহজ উষ্ণতা ছিল। আকাশের মা হঠাৎ বললেন, একটা কথা অনেক দিন ধরে ভাবছি। দুজনে ওনার দিকে তাকালো। তিনি সরাসরি বললেন, তোমরা দুজনে একে অপরকে বোঝো। যদি এই পথ চলাটা একসাথে এগিয়ে যায় তবে মন্দ কি? ঘরে কিছু মুহূর্তের নীরবতা নেমে এলো। এই কথাটা হঠাৎ করে বলা হয়নি, কিন্তু প্রথমবার মন খুলে বলা হলো। আকাশ সাথে সাথে কোনো উত্তর দিল না। সে নীলার দিকে তাকালো এবং বলল, তোমার উপর কোনো চাপ নেই। যদি তুমি না বলো তবুও সব আগের মতোই থাকবে। এটাই সেই বাক্য ছিল যা নীলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কোনো চাপ নেই। সেই রাতে নীলা অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে তার গত কয়েক মাসের কথা মনে করল। সেই রাতের বাস স্টপ, আদালতের লড়াই, পড়াশোনা আর চাকরি, এবং তারপর আকাশের ব্যবহার। কখনো বাধ্য না করা, কখনো উপকারের কথা না বলা, শুধু পাশে থাকা। সে বুঝতে পারল যে সে এখন আর ভয় পেয়ে সিদ্ধান্ত নিতে চায় না। যদি বিয়ে হয় তবে তা হবে সমানে সমানে। পরের দিন সন্ধ্যায় সে আকাশকে বলল, যদি আমরা বিয়ে করি তবে একটা শর্ত থাকবে। আকাশ হাসল, বলো। আমি আমার পড়াশোনা আর কাজ ছাড়ব না, আর এই বাড়িটা দুজনের হবে, কোনো একজনের নয়। আকাশ এক মুহূর্ত না ভেবে বলল, আমিও এটাই চাই। কিছুদিন পর নীলা এই কথা তার বাবাকে জানালো। মনসুর দেখা করতে এলেন। এবার তিনি চুপ ছিলেন না। তিনি বললেন, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, কারণ আমি বলতে পারিনি। এবার যদি তুমি চাও তবে আমি তোমার পাশে দাঁড়াব। নীলা শান্ত স্বরে বলল, এবার চুপ থাকবেন না। মনসুর মাথা নাড়লেন। ওনার চোখে অনুশোচনা ছিল, কিন্তু সেই সাথে স্বস্তিও ছিল যে মেয়ে ওনাকে পুরোপুরি দূরে সরিয়ে দেয়নি। বিয়ে খুব সাদামাটাভাবে ঠিক হলো। কোনো জাঁকজমক অনুষ্ঠান নয়, মন্দিরে কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে। নীলা লাল শাড়ি পরল। মুখে কোনো জড়তা নেই, একটা আত্মবিশ্বাস ছিল। আকাশ তার সামনে দাঁড়িয়ে
শুধু একটা কথা বলল, আমি তোমাকে থামানোর নয় বরং সাথে চলার প্রতিশ্রুতি দিচ্ছি। বিয়ের সময় নীলা অনুভব করল যে এই সিদ্ধান্ত কোনো বাধ্যবাধকতা থেকে নেওয়া হয়নি, এটি তার নিজের সিদ্ধান্ত। বিয়ের পর জীবন হঠাৎ করে বদলে যায়নি। নীলা নিজের পড়াশোনা চালিয়ে গেল, অফিসের কাজও চলতে থাকল। পার্থক্য শুধু এই যে এখন তার কাছে জীবনের এমন একজন সঙ্গী ছিল যে পাশে সমমর্যাদায় দাঁড়িয়েছিল। বিয়ের পর নীলার জীবন কোনো সিনেমার হ্যাপি এন্ডিংয়ের মতো হঠাৎ বদলে যায়নি। সকালের সেই একই রুটিন ছিল, একই কাজ, একই পড়াশোনা। পার্থক্য শুধু এটাই ছিল যে এখন সে এই বাড়িতে নিজের অধিকারে থাকছিল। সে আকাশের স্ত্রী ছিল, কিন্তু তার আগেই সে একজন স্বাধীন ব্যক্তি ছিল, আর আকাশ কখনো তার এই পরিচয়কে খাটো হতে দেয়নি। বিয়ের কয়েক সপ্তাহ পরেই নীলার পরীক্ষা ছিল। অনেকে পরামর্শ দিয়েছিল যে কদিন বিশ্রাম নিতে, কিন্তু সে নিজে বলল যে পড়াশোনা থামবে না। আকাশ তার জন্য সময়ের সঠিক ব্যবস্থা করে দিল। সে বাড়ির কিছু কাজ সামলে নিত যাতে নীলা পড়াশোনায় মন দিতে পারে। এই সহযোগিতা নীলার কাছে নতুন ছিল। তার মনে পড়ত যে পুরনো বাড়িতে তার পড়াশোনাকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি। আকাশের মাও খুশি ছিলেন যে বাড়িতে শান্তি আছে। তিনি একদিন বললেন, সম্পর্ক তখন মজবুত হয় যখন দুজনে একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে। নীলা অনুভব করল যে এটাই আসল পরিবার, যেখানে কেউ তোমাকে ছোট করে না। এদিকে মনসুর মাঝে মধ্যে দেখা করতে আসতেন। ওনার ব্যবহার এখন বদলে গিয়েছিল। তিনি ধীরে ধীরে রাবেয়া আর কাদেরের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন। ওনার বুঝতে দেরি হলেও বুঝেছিলেন যে চুপ থাকাটাও এক প্রকার অপরাধ হতে পারে। নীলা ওনাকে পুরোপুরিভাবে আপন করে না নিলেও মনে কোনো ঘৃণা রাখেনি। সে শুধু দূরত্ব আর সম্মানের একটা ভারসাম্য তৈরি করে নিয়েছিল। কয়েক মাস পর নীলা নিজের পরীক্ষা খুব ভালো নম্বর নিয়ে পাশ করল। অফিসে তার চাকরিটা পাকা হয়ে গেল। এটা তার কঠোর পরিশ্রমের ফল ছিল। সে প্রথমবার অনুভব করল যে আর্থিক স্বাধীনতা কতটা জরুরি। এখন সে আর কারও ওপর নির্ভরশীল ছিল না। একদিন সে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল যেখানে কখনো সে বাস স্টপে দাঁড়িয়েছিল। হালকা বৃষ্টি হচ্ছিল। সে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। সেই একই বাস স্টপ, সেই একই ভাঙা ছাদ, কিন্তু আজ সে সেখানে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা ছিল না। সে এখন নিজের সিদ্ধান্তের মালিক। বাড়ি ফিরে সে আকাশকে বলল, আমি চাই যে ভবিষ্যতে আমরা এমন মেয়েদের জন্য কিছু করি যাদের বাধ্য করা হয়। আকাশ কোনো চিন্তা না করেই বলল, আমরা একসাথে করব। ধীরে ধীরে নীলা ছোট স্তরে আইনি সচেতনতা বা লিগ্যাল অ্যাওয়ারনেস মিটিংয়ে অংশ নিতে শুরু করল। সে মেয়েদের তাদের অধিকার সম্পর্কে বলত। কাজটা ছোট ছিল, কিন্তু তার কাছে এটা ছিল অনেক বড়। সে চাইত না যে অন্য কোনো মেয়ে সেই রাতের মতো একা দাঁড়িয়ে থাকুক। জীবন এখন ভারসাম্যপূর্ণ ছিল। সংগ্রাম তাকে দুর্বল নয়, বরং মজবুত বানিয়েছিল। আর সম্পর্ক তাকে কোনো করুণার আশ্রয় নয়, বরং সমমর্যাদা দিয়েছিল। যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্কগুলোকে সময় দিন।